প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সায়েন্স শিক্ষা পরিবার অনলাইন ক্লাসে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কেইজের মধ্যে যে 3 প্রকার তার দ্বিতীয় প্রকারভেদ অবজেক্টিভ কেস বা বিভিন্ন ধরনের অবজেক্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই প্রথম ক্লাসে পজিটিভ নমিনেটিভ কেস নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় অবজেক্টিভ কেস, অবজেক্ট বা কর্ম, ভার্বকে কি, কাকে অথবা কার জন্য, ইংরেজিতে হোয়াট, হোম অথবা ফর হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই মূলত অবজেক্ট বা অবজেক্টিভ কেস। এটা হচ্ছে চেনার উপায়। তবে একটা যদি আমরা অথেন্টিক সংজ্ঞা বলি তাহলে ভার্বের অর্থকে সম্পন্ন করার জন্য যে ওয়ার্ড বসে তাকেও অবজেক্টিভ কেস বলে। তবে সংজ্ঞার থেকে চেনার উপায় থেকে আমরা অবজেক্টকে খুব সহজেই খুঁজে বের করতে পারি। কি বলেছি? ভার্বকে কি, কাকে, কার জন্য, ইংরেজিতে হোয়াট, হোম অথবা ফর হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্টিভ কেস। তবে এরও কিছু ব্যতিক্রম আছে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখানে স্টুডেন্টকে কি দ্বারা প্রশ্ন করা যাওয়া সত্ত্বেও এটা কিন্তু অবজেক্টিভ কেস নয়, কারণ আমরা ইতিমধ্যেই এটাকে কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টারি নমিনেটিভ হিসেবে চিনেছি। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে কিন্তু পেন অবজেক্টিভ কেস নয়। তাহলে আরেকটু স্পষ্ট করছি, অবজেক্টিভ কেস হওয়ার জন্য দুটি শর্ত প্রযোজ্য। এক, ভার্বটা দ্বারা অবশ্যই কোনো না কোনো কাজ করা বোঝাতে হবে। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে এম দ্বারা কোনো কাজ করা বোঝায় নি। আই হ্যাভ এ পেন, এখানেও হ্যাভ দ্বারা কোনো কাজ করা বোঝায় নি। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে ভার্ব দ্বারা অবশ্যই কোনো না কোনো কাজ করা বোঝাতে হবে এবং তারপরের শব্দকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা যেতে হবে। যেমন আই লিভ ইন টাঙ্গাইল, আমি টাঙ্গাইলে বাস করি। এখানে লিভ দ্বারা কাজ করা বোঝাইছে, কিন্তু ইন টাঙ্গাইলকে কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়নি বিধায় ইন টাঙ্গাইল এটা অবজেক্টিভ কেস নয়। যদিও আমরা অ্যাডভার্বিয়াল অবজেক্ট হিসেবে এটাকে পাবো, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা আরেকটু এক্সাম্পল খেয়াল করি। আই রিড এ বুক, রিড দ্বারা কাজ করা বুঝেছে, বুককে কি দ্বারা প্রশ্ন করা যায়? হোয়াট ডু ইউ রিড? উত্তর আসে এ বুক। তাহলে বুককেও কি দ্বারা প্রশ্ন করা যায়? রিডকেও দ্বারাও কাজ বোঝায় বিধায় এখানে বুক অবজেক্টিভ কেস। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। কাকে দেখেছিলে? তাকে। হোম দ্বারা প্রশ্ন করা যায়, হিম এটা অবজেক্টিভ, আবার স দ্বারাও কাজ করা বোঝায়। সুতরাং আমরা অবজেক্ট চিনতে গেলে এইটুকু অন্তত মাথায় রাখবো যে ভার্ব দ্বারা কাজ করা বোঝাতে হবে এবং তারপরের শব্দকে কি অথবা কাকে বা কার জন্য বা হোয়াট, হোম, ফর হোম দ্বারা প্রশ্ন করা যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবজেক্টিভ কেস প্রধানত দুই প্রকার। এক, ডেটিভ বা ইনডিরেক্ট অবজেক্টিভ কেস বা অবজেক্ট। দুই, অ্যাকিউজেটিভ আর ডিরেক্ট অবজেক্টিভ কেস, অর্থাৎ যে অবজেক্টটা দ্বারা কোনো বস্তুকে বোঝায় সেটাই হচ্ছে ডাইরেক্ট বা ডেটিভ, ডাইরেক্ট বা অ্যাকিউজেটিভ অবজেক্টিভ কেস। আর যেটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় সেটাই হচ্ছে ইনডাইরেক্ট বা ডেটিভ অবজেক্টিভ কেস। যেমন হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। দুটি অবজেক্ট আছে, একটা মি, একটা পেন। মি মূলত কি ব্যক্তিকে বুঝিয়েছে, এটা একটি ডেটিভ বা ইনডাইরেক্ট অবজেক্ট। পেন এটা বস্তুকে বুঝিয়েছে বিধায় এটা একটি অ্যাকিউজেটিভ বা ডাইরেক্ট অবজেক্টিভ কেস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সাধারণত ভার্বের পর ব্যক্তিবাচক অবজেক্টটি আগে বসে এবং বস্তুবাচক অবজেক্টটি পরে বসে। যদি দুটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটির নামই হচ্ছে ইনডাইরেক্ট বা ডেটিভ অবজেক্টিভ কেস, আর বস্তুবাচক অবজেক্টের নামই হচ্ছে ডিরেক্ট বা ডাইরেক্ট বা অ্যাকিউজেটিভ কেস। নোট খেয়াল করো, অর্ডার, মেক, বিল্ড, প্রিপেয়ার, অ্যারেঞ্জ, ম্যানেজ, ডু, কুক, চুজ, বাই, গেট, পিক, প্লাক, ব্রিং, লিভ, ফাইন্ড, সেভ, রিজার্ভ প্রভৃতি ভার্বের ক্ষেত্রে সাধারণত ফর বসে। যদি আমরা এরকম ক্ষেত্রে দুটি অবজেক্ট দেখি তাহলে শেষের অবজেক্টে বলবে হয় ফর না হয় টু বসে।
বিশেষ করে এই ভার্বগুলোর ক্ষেত্রে ফর বসে, কোনো কোনো ক্ষেত্রে টু বসে। যেমন হি বট ফর মি, মানে হি বট ফর মি এ পেন, এরকম আমরা যদি বলি। কিন্তু হি টিচ ইংলিশ টু আস, আমাদেরকে ইংলিশ, এক্ষেত্রে কিন্তু টু বসছে। প্রিয় শিক্ষার্থীরা, সাম আদার অবজেক্টস, মূলত পৃথিবীতে যত অবজেক্ট আছে সমস্ত অবজেক্টই দুইটা ক্যাটাগরিতে ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে আরো কিছু নাম ধারণ করে কিছু অবজেক্ট রয়েছে, তার মধ্যে এক নম্বরে হচ্ছে রিটেইনড অবজেক্ট। তোমরা ভয়েস চেঞ্জ শিখেছো, যেখানে তোমরা দেখেছিলে যে আমরা বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে প্রথম বা ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করে বাকি অবজেক্টটি তার স্বস্থানে রেখে দিতে হয়। প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটি তার নিজ স্থানে থেকে যায় সেই অবজেক্টটিকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তার মানে রিটেইনড অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে থাকতে পারে না। যেমন হি টিচেস মি ইংলিশ, এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা প্রথম অবজেক্টকে সাবজেক্ট করলাম মি, আই অ্যাম টট, এরপরে ইংলিশটা টটের পরে রেখে দিলাম, এই ইংলিশটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। এখানে সেটাই লেখা আছে। অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে ট্রানজিটিভ ভার্বের পর দুটি অবজেক্ট থাকে, তাদেরকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় একটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং অপরটি অবজেক্ট হিসেবে অপরিবর্তিত থাকে। উক্ত অপরিবর্তিত অবজেক্টের নাম হচ্ছে রিটেইনড অবজেক্ট। যেমন হি টিচেস আস ইংলিশ, উই আর টট ইংলিশ, এখানে ইংলিশ রিটেইনড অবজেক্ট। কগনেট অবজেক্ট মানে সমধাতুস কর্ম। কগনেট কথাটার অর্থ হচ্ছে সমধাতুস অবজেক্ট মানে কর্ম, সমধাতুস কর্ম। অর্থাৎ এখানে দেখো ইনট্রানজিটিভ ভার্ব যখন তার সম অর্থক বা সমার্থক বা সমজাতীয় ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয়, তাহলে তাকে বলা হয় কগনেট অবজেক্ট। আর ওই সেন্টেন্সে ব্যবহৃত যে ভার্বটি থাকে সেই ভার্বটিকে বলে কগনেট ভার্ব। তার মানে কগনেট যে ভার্বগুলো, সেগুলো যে ভার্বগুলো মূলত কগনেট রূপে ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু সমজাতীয় ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তার ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয়। যেমন হি স্যাং এ সং, স্যাং মানে গান গেয়েছিল, সং মানে গান, তার সমজাতীয় ওয়ার্ড। অর্থাৎ ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব এর উৎপত্তি ঘটলে ভার্বটিকে বলে কগনেট ভার্ব এবং অবজেক্টটিকে বলে কগনেট অবজেক্ট। এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে দুটার অর্থ মোটামুটি পাশাপাশি থাকতে হবে, একটা ভার্বের কাজ করবে আর একটা অবজেক্টের কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় লক্ষণীয়, এই স্যাং এর বেস ফর্ম সিং, সিং ভার্বটা অ্যাকচুয়ালি কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে সিং ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু তার সমজাতীয় ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করার কারণে এখানে ট্রানজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। বাট যদি সমজাতীয় ওয়ার্ডকে গ্রহণ না করে তাহলে তা কখনোই কি হবে না, ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হতে পারবে না। ফ্যাক্টেটিভ অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকা সত্ত্বেও অনেক সময় বাক্যের অর্থ পরিপূর্ণতা পায় না। অর্থকে পরিপূর্ণতা প্রদানের জন্য আরো কিছু ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যে অতিরিক্ত ওয়ার্ডকে অবজেক্ট রূপে ব্যবহার করা হয় তাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্টকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ও বলা হয়ে থাকে। বিশেষ করে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট ইত্যাদি ফ্যাক্টেটিভ ভার্বগুলোর পরে অতিরিক্ত ওয়ার্ড বসে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তা ফ্যাক্টেটিভ অবজেক্ট রূপে ব্যবহৃত হয়। যেমন উই মেড হিম আওয়ার ক্যাপ্টেন, আমরা যদি আওয়ার ক্যাপ্টেনকে বাদ দেই, উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম, একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে, একটি অবজেক্ট আছে, তারপরেও কিন্তু এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নি। তার সাথে আমরা আওয়ার ক্যাপ্টেন যুক্ত করার পরেই বাক্যের অর্থটা পরিপূর্ণতা পেয়েছে। সুতরাং হিমের পরে যে অতিরিক্ত ওয়ার্ডটা বসছে ক্যাপ্টেন বা আওয়ার ক্যাপ্টেন, এটাই হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব যখন কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। এক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। সাবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে কি সাবজেক্টিভ এরই মূলত অবজেক্টিভ অথবা পসেসিভ ফর্মের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন রূপে ব্যবহৃত হয় এবং ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটি মূলত রিফ্লেক্সিভ অবজেক্ট। সিঙ্গুলার ক্ষেত্রে সেলফ এবং প্লুরালের ক্ষেত্রে সেলফ যুক্ত হয়ে
তা অবজেক্টের স্থানে বসে যা পূর্ববর্তী সাবজেক্টকে নির্দেশ করলে তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যা রিফ্লেক্সিভ প্রোনাউন তাই রিফ্লেক্সিভ অবজেক্ট। যেমন হি কিল্ড হিমসেলফ, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, সিঙ্গুলার জন্য সেলফ যুক্ত হয়েছে, হিমসেলফ মূলত হি কে নির্দেশ করেছে। আমরা যদি বলি কিল্ড কোন ধরনের ভার্ব, তাহলে রিফ্লেক্সিভ ভার্ব, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন মানেই তার রিফ্লেক্সিভ অবজেক্ট। কমপ্লিমেন্টারি অবজেক্ট ইতিমধ্যেই বলেছি, অবজেক্টিভ কেসের পরে টু বি যুক্ত হয়ে অবজেক্টকে সম্পূর্ণ করার জন্য যে নাউন যুক্ত হয় তাকে কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। যেমন আই নো হিম টু বি এ কাওয়ার্ড, আই নো হিম টু বি এ কাওয়ার্ড, এই এ কাওয়ার্ড মূলত কে, এই হিম। তাই এইকে পরিপূর্ণ অর্থ সম্পূর্ণ করার জন্য বাড়তি যে এ কাওয়ার্ড ব্যবহৃত হয়েছে, এই কাওয়ার্ডটাকেই বলা হয় কমপ্লিমেন্টারি অবজেক্ট, কারণ এটা অবজেক্টেরই একটি বাড়তি পরিচয়। বাড়তি পরিচয়টা কমপ্লিমেন্ট, সেটা যদি সাবজেক্টের বাড়তি পরিচয় হয় তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টারি নমিনেটিভ, আর যদি অবজেক্টের বাড়তি পরিচয় হয় তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এবার আমরা একটু দেখব কমপ্লিমেন্টারি অবজেক্ট অবজেক্টিভ কমপ্লিমেন্টের একটি অংশ। শুধুমাত্র টু বি এর পরে নাউন বসিয়ে কমপ্লিমেন্টারি অবজেক্ট গঠন করা হয়, কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্ট যে কোনো পার্ট অফ স্পিচ হতে পারে। যেমন আই নো হিম টু বি অনেস্ট, অনেস্ট কিন্তু অ্যাকচুয়ালি এখানে নাউন না, অ্যাডজেক্টিভ হয়েও কিন্তু কি হইল, এটা আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট হইল। এরপরে আরেকটা দৃষ্টিকোণ থেকে অবজেক্টিভ কেসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেটিভ অফ ইন্টারেস্ট আর একটা ডেটিভ অফ ডিসইন্টারেস্ট। ইন্টারেস্ট কথাটার অর্থ হচ্ছে মুনাফা, লাভ। সুতরাং বাক্যের ব্যক্তিবাচক অবজেক্ট যদি কোনো ইন্টারেস্ট গ্রহণ করে, স্বার্থ গ্রহণ করে, তাহলে তাকে বলা হয় ডেটিভ অফ ইন্টারেস্ট, আর যদি স্বার্থ গ্রহণ না করে তাহলে তাকে বলা হয় ডেটিভ অফ ডিসইন্টারেস্ট। যেমন ব্রিং মি আ শার্ট, আমার জন্য একটি শার্ট এনে যাও, দ্যাট ইজ ব্রিং মি আ শার্ট ফর মাই ইন্টারেস্ট, আমার লাভের জন্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই শার্ট পাওয়ার মধ্যে আমার একটি স্বার্থ রয়েছে। সুতরাং এই মি ডেটিভ, ডেটিভ মানেই তো ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট, আর ইন্টারেস্ট গ্রহণ করার কারণে এটা হয়ে গেছে ডেটিভ অফ ইন্টারেস্ট। এবার দেখো ডেটিভ অফ ডিসইন্টারেস্ট, যখন স্বার্থ না বুঝাবে না, স্বার্থ গ্রহণ করবে না, স্বার্থ বিরোধী কোনো কিছু হবে কোনো অবজেক্টের, বিশেষ করে ডেটিভ অবজেক্টের, তখন তা হয়ে যাবে ডেটিভ অফ ডিসইন্টারেস্ট। যেমন ইট স্ট্রাইকস মি টু সে দ্য ট্রুথ, সত্য বলতে এটা আমার কষ্ট হয়। তাহলে এই যে টু সে দ্য ট্রুথ, স্ট্রাইক মি, আঘাত যে পাইছে, কষ্ট যে পেয়েছে, এর মধ্যে কোনো কি নাই, সার্থকতা নেই। সত্য বলার ক্ষেত্রে এখানে কি নাই, লাভ নেই, সার্থকতা নেই, স্বার্থ বিরোধী হয়েছে বিধায় এখানে মিটা ডেটিভ অফ ডিসইন্টারেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অবজেক্টিভ কেস সম্পর্কে তোমরা বেশ ভালো ধারণা পেয়েছো। তো আরও একটি ক্লাস বা দুটি ক্লাস নিয়ে পরবর্তীতে তোমাদের সম্মুখে হাজির হব, বিশেষ করে পজিটিভ কেসের। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রয়োজনে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবে। এই আশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।